পশ্চিমা নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে ইরানের উপর। সময়সীমা ঘনিয়ে আসছে অগাস্টে, কিন্তু পশ্চিমারা যখন তেহরানকে কোণঠাসা করার চেষ্টা করছে, ইরান তখন তার সামরিক সক্ষমতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। অপ্রত্যাশিত সামরিক চাল, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে বেশ সুপরিচিত। যুক্তরাষ্ট্রের সহায়তায় গড়ে ওঠা এই 4 স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা, যার মধ্যে রয়েছে অ্যারো 3, অ্যারো 2, ডেভিড স্লিং এবং আয়রন ডোম, যে কোনো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম বলে দাবি করা হয়। কিন্তু অপারেশন ট্রু প্রমিস 3-তে ইরান দেখিয়ে দিয়েছে এই ব্যবস্থাতেও ফাঁক থাকতে পারে। আগে ইরান সাধারণত রাতে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালাত, কিন্তু এবার তারা কৌশল বদলেছে। দিনের বেলায় ছোট ছোট নির্ভুল হামলা চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছে। হামলার পাল্লা, গতিপথ এবং সময় পরিবর্তন করে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে তার সর্বোচ্চ সমন্বয় ক্ষমতার বাইরে নিয়ে যেতে বাধ্য করেছে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ কালিস্কির ভাষায়, তারা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। সবচেয়ে বড় চমক ছিল ইসরায়েলের ফাত্তা-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার। এটি শব্দের চেয়ে 10 গুণেরও বেশি গতিতে আঘাত হানতে সক্ষম এবং এর ওয়ারহেড আলাদা হতে পারে, যা এটিকে ট্র্যাক করা আরও কঠিন করে তোলে। ইসরায়েলের সবচেয়ে উন্নত ইন্টারসেপ্টর যেমন অ্যারো 3 এবং ডেভিড স্লিং তত্ত্বীয়ভাবে এমন ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হলেও ফাত্তা-1 ইসরায়েলের 4টি প্রতিরক্ষা স্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ব্যয়বহুল প্রতিরক্ষা বনাম ইরানের উদ্ভাবন। এই হামলার ফলে ইসরায়েলের ইন্টারসেপ্টরের খরচ এবং ঘাটতি প্রকটভাবে সামনে এসেছে। ইসরায়েলকে বাধ্য হয়ে সবচেয়ে বড় হুমকির ক্ষেপণাস্ত্রগুলোকেই কেবল টার্গেট করতে হচ্ছে। এর অর্থ হলো কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে চলে গেছে। এই ঘটনাগুলো বিশেষ করে সংঘাতের গতি এবং ভৌগোলিক নিয়ন্ত্রণ করার ইরানের ক্ষমতা, কৌশলগত ক্ষমতার ভারসাম্যে একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। এমনকি পশ্চিমা বিশেষজ্ঞরাও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে ইরান পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মতবাদের মূল নীতিকে চ্যালেঞ্জ করেছে। র্যান্ড কর্পোরেশনের রাফায়েল কোহেন স্বীকার করেছেন, যে কোনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, এমনকি ইসরায়েলের মতো অত্যাধুনিক ব্যবস্থাও শেষ পর্যন্ত দুর্বলতা প্রকাশ করবে। তার মতে, একটি প্রতিরক্ষা ব্যবস্থার মূল বিষয় হল নিখুঁত একক স্তর তৈরি করা নয়, বরং এর সম্মিলিত প্রভাব। কালিস্কি যেমনটি বলেছেন, আমরা উভয়েই শেখার প্রক্রিয়ায় আছি। তারা তাদের আক্রমণ উন্নত করার চেষ্টা করছে, আর আমরা আমাদের প্রতিরক্ষা। এই উক্তিটি ইসরায়েলি দর্শকদের আশ্বস্ত করার উদ্দেশ্যে বলা হলেও এটি তেহরানের দীর্ঘদিনের দাবিকেই সমর্থন করে। প্রতিরোধ, উদ্ভাবন এবং কৌশলগত গভীরতা ভারী সশস্ত্র প্রতিপক্ষের বিরুদ্ধেও ক্ষমতার ভারসাম্যকে বদলে দিতে পারে। ইরানকে তাহলে পশ্চিমাদের নিষেধাজ্ঞার চাপ উপেক্ষা করে নিজস্ব পথেই হাঁটবে, নাকি শেষ মুহূর্তে কোনো চুক্তি হবে? অগাস্টের সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে এই প্রশ্নগুলোর উত্তর আরও স্পষ্ট হবে। 13 জুন ভোরবেলা ইসরায়েলের আগ্রাসন শুরু হয় ইরানের পরমাণু স্থাপনা, সামরিক ঘাঁটি, এমনকি চিকিৎসা কেন্দ্র আর কারাগারে। একের পর এক হামলায় ইরানের শীর্ষ নেতা, কর্মকর্তা সহ বহু নিরীহ মানুষ নিহত হন। যখন মনে হচ্ছিল ইরান হয়তো বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে, তখনই সামনে আসেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার একটিমাত্র ঘোষণা, ইরানের জাতীয় নিরাপত্তার ওপর যে কোনো আঘাতেরই কঠোর জবাব দেওয়া হবে। পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে দেয়। কিন্তু কিভাবে তিনি এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিলেন? যুদ্ধের শুরুতে শীর্ষ সেনা কর্মকর্তাদের শাহাদাত ইরানের সামরিক চেইন অফ কমান্ড ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু খামেনি সেখানে কোনো বিশৃঙ্খলা হতে দেননি। তিনি অবিশ্বাস্য দ্রুততার সাথে নতুন কমান্ড কাঠামো তৈরি করেন এবং সরাসরি নতুন কমান্ডারদের নিয়োগ দিয়ে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরান সংগঠিত হয়ে তেল আবিবের অস্ত্রাগার, সামরিক ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে ভয়ঙ্কর পাল্টা হামলা শুরু করে। এই দ্রুত ও কার্যকর পাল্টা জবাবের পেছনে দুটি কারণ ছিল। প্রথমত, ইরান আগে থেকেই সামরিক মহড়ার বিকল্প কমান্ড সেন্টারের প্রশিক্ষণ নিয়ে রেখেছিল। আর দ্বিতীয়ত, খামেনি নিজে সরাসরি সেনাবাহিনীর সর্বাধিনায়কের ভূমিকা পালন করেন, যাতে কোনো সিদ্ধান্তে দেরি না হয়।
আধুনিক যুদ্ধে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং সেগুলো দ্রুত বাস্তবায়ন কতটা জরুরি তা এই ঘটনায় পরিষ্কার হয়ে যায়। ইরান প্রমাণ করে তারা শুধু যুদ্ধ করতে জানে না, বরং আধুনিক যুদ্ধ কৌশলেও তারা পারদর্শী। সাধারণত যুদ্ধকালীন সময়ে শীর্ষ নেতারা পর্দার আড়ালে থেকেই নির্দেশনা দেন, কিন্তু খামেনি ছিলেন ব্যতিক্রম। পুরো সংকটকালে তিনি 3 বার সরাসরি জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। তার প্রতিটি ভাষণই ছিল কৌশলগতভাবে দারুণ সময়োপযোগী এবং আত্মবিশ্বাসে পরিপূর্ণ। প্রথম ভাষণটি তিনি দেন যখন ইরানি ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত হানছিল। এই ভাষণে তিনি সামরিক প্রতিরোধের পাশাপাশি রাজনৈতিক বার্তা দেন এবং ইরানের আত্মরক্ষার অধিকারকে তুলে ধরেন। দ্বিতীয় ভাষণটি আসে ইসরায়েলের বিচ্ছিন্ন পাল্টা হামলার 6ষ্ঠ দিনে। তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে জনগণকে আশ্বস্ত করেন এবং জানান তার নেতৃত্ব অবিচল। আর তৃতীয় ভাষণে তিনি সরাসরি যুদ্ধবিরতির নামে আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেন, যা ছিল বিদেশি প্রচারণার বিরুদ্ধে এক কঠিন জবাব। এই ধারাবাহিক বার্তাগুলো জনমনে আস্থা ফিরিয়ে আনে, গুজব এবং শত্রুপক্ষের অপপ্রচারকে ব্যর্থ করে দেয়। ইরানের মানুষের মনোবল ভাঙার বদলে তারা আরও ঐক্যবদ্ধ হয়। ইরানের এই প্রতিরোধ এবং খামেনির নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়। আল জাজিরা, দ্য গার্ডিয়ানের মতো আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে যে কিভাবে ইরান সীমিত ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খামেনি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ফলে বিশ্ব জনমতের এক বড় অংশ ইরান এবং তার নেতৃত্বের প্রতি সহানুভূতি এবং সমর্থন দেখায়। যুদ্ধের পরপরই পশ্চিমা মিডিয়াগুলো খামেনির সম্ভাব্য হত্যার গুজব ছড়াতে থাকে, কিন্তু মহরম উপলক্ষে শোক অনুষ্ঠানে তার সরব উপস্থিতি এসব অপপ্রচারের দাঁত ভাঙা জবাব হয়ে দাঁড়ায়। কোনো বক্তব্য না দিয়ে শুধু উপস্থিতির মাধ্যমে তিনি প্রমাণ করেন ইরান নিরাপদ, স্থিতিশীল এবং তার নেতৃত্ব অটুট। এটি ছিল এক প্রতীকী শক্তি প্রদর্শন যা শত্রুদের সব কৌশলকে নস্যাৎ করে দেয়। ফাতা-2 ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ। ইরানের ফাতা-2 ক্ষেপণাস্ত্র প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি উন্নত। এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি উড়ার সময় দিক পরিবর্তন করতে পারে, যা এটিকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত কঠিন একটি লক্ষ্যে পরিণত করেছে। ফাতা-2 এর বিশেষত্ব কি? ফাতা-2 এর উড্ডয়ন প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হয়। বুস্টার বিচ্ছিন্নকরণ। প্রথমে বুস্টার রকেট আলাদা হয়ে যায় এবং ওয়ারহেড বহনকারী গ্লাইড ভেহিকল স্বাধীনভাবে উঠতে শুরু করে। বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ। প্রচণ্ড গতিতে বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় গ্লাইড ভেহিকল তার বায়ুগতীয় নকশা এবং ছোট তরল জ্বালানি ইঞ্জিন ব্যবহার করে অপ্রত্যাশিতভাবে ম্যানুভার করে। এটি সাধারণত ভূপৃষ্ঠ থেকে 12 থেকে 30 কিলোমিটার উপরে ওঠে। লক্ষ্যের দিকে অগ্রগমন। যখন এটি লক্ষ্যের কাছাকাছি আসে তখন এটি আরও নিচু অবস্থায় নেমে আসে এবং ম্যাক 5 এর বেশি গতিতে তীক্ষ্ণ ও এড়িয়ে যাওয়ার মতো ম্যানুভার করে। এই গতি, তৎপরতা এবং পরিবর্তনশীল উড়ন্ত পথ ফাতা-2কে ট্র্যাক করা বা ইন্টারসেপ্ট করা অত্যন্ত কঠিন করে তোলে। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো একটি নির্দিষ্ট প্যারাবোলিক গতিপথ অনুসরণ করে, কিন্তু ফাতা-2 এই প্যাটার্ন ভেঙে দেয়। এটি হাইড্রোসাইন ফুয়েল দ্বারা চালিত। বায়ুগতীয় নিয়ন্ত্রণ পৃষ্ঠতল এবং একটি মুভেবল নজল ব্যবহার করে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে গ্লাইড করার সময় তার গতিপথ পরিবর্তন করে। ইসরায়েলের আকাশে ড্রাগন টেল দেখার কারণ এটি। এই ক্রমাগত এবং অপ্রত্যাশিত গতিপথ পরিবর্তন ক্ষেপণাস্ত্রটিকে ট্র্যাক করা অত্যন্ত কঠিন করে তোলে। এর অস্থির উড়ন্ত পথ রাডার সিস্টেমকে বিভ্রান্ত করে এবং টার্গেটিং অ্যালগরিদমকে হতবাক করে দেয়, যা আরও প্রচলিত স্থিতিশীল গতিপথ পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছিল। ফাতা-2 এর মূল অংশ হলো একটি গোলাকার সলিড ফুয়েল ইঞ্জিন। এটি পুনঃপ্রবেশের সময় সুনির্দিষ্ট স্টিয়ারিং এবং নিয়ন্ত্রিত ত্বরণ নিশ্চিত করে। ইরানি কর্মকর্তারা দাবি করেছেন ফাতা-2 এর রাডার এড়ানোর ক্ষমতা রয়েছে, যা সম্ভবত স্টিলথ প্রযুক্তির ইঙ্গিত দেয়। ইরান আরও দাবি করেছে যে ফাতা-2 12 দিনের যুদ্ধে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সামরিক গোয়েন্দা সংস্থা এবং তেল আবিবের ইসরায়েলি বিমান প্রতিরক্ষা সদর দফতর সহ উচ্চমূল্যের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিডের স্লিং এবং অ্যারো অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের মতো একটি বহুস্তরীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।
তবে ফাতা-2 এর মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রগুলো এই ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। আয়রন ডোম 40 মাইল পর্যন্ত পাল্লার লক্ষ্যবস্তু মোকাবিলা করতে পারে। ডেভিডের স্লিং 180 মাইল পর্যন্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করতে পারে। অ্যারো সিস্টেম 1500 মাইল পর্যন্ত হুমকি মোকাবিলা করতে পারে। তবে ফাতা-2 এর গ্লাইড ভেহিকল বিচ্ছিন্ন হওয়ার পর একাধিকবার গতিপথ পরিবর্তন করার ক্ষমতা অ্যারো ক্ষেপণাস্ত্রকে বিভ্রান্ত করেছে। এই ম্যানিভার ডেভিডের স্লিং এবং আয়রন ডোম সিস্টেমকেও বাইপাস করেছে, যা ফাত্তা মডেলের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজ করার জন্য ডিজাইন করা হয়নি। ইরান প্রায় 100টি ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র একসঙ্গে ব্যবহার করে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এরপরই ফাতা ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। যদিও অ্যারো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে পৌঁছানোর আগে অনেক ক্ষেপণাস্ত্র সফলভাবে ইন্টারসেপ্ট করেছে, তবুও অনেকগুলো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বাধা এড়িয়ে যায়। এক অদ্ভুত যুদ্ধ, ইসরায়েল ইরান সংঘাত ও পর্দার আড়ালের রাজনীতি। 13 জুন 2025 ভোর 3টা। 200 এরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করল ইরানের আকাশ সীমায়। তাদের লক্ষ্য ছিল 100টিরও বেশি পারমাণবিক, সামরিক এবং অবকাঠামো লক্ষ্যবস্তু। এটি ছিল একটি সমন্বিত হামলা। এরপরের 12 দিনের যুদ্ধকে কেউ কেউ বলছেন ইতিহাসের সবচেয়ে অদ্ভুত যুদ্ধ, কারণ এই যুদ্ধের 3 প্রধান পক্ষ, ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র, প্রত্যেকেই নিজেদের বিজয় দাবি করেছে। ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছিল অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন এটি ছিল আত্মরক্ষার পদক্ষেপ। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ইরান কোনো ধরনের উস্কানি দেয়নি। ইসরায়েল হঠাৎ করে বোমা হামলা শুরু করে। গত 31 মে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর একটি গোপনীয় প্রতিবেদন ফাঁস হয়েছিল। এতে উল্লেখ করা হয়েছিল যে ইরানের কাছে প্রায় 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা দিয়ে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করলেও পারে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমেরিকা ও ইসরায়েল ইরানকে লক্ষ্যবস্তু বানায়। এই হামলার পেছনে আরও 2টি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করেছে। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের হাতে ইরানের সঙ্গে করা পূর্ববর্তী পরমাণু চুক্তি বাতিল হওয়া। দ্বিতীয়ত, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নিজ দেশে চলা দুর্নীতির মামলা। 13 জুন রাতে ইরান ডজন ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলকে পাল্টা হামলা দেয়। বেশিরভাগ হামলা প্রতিহত হলেও তেল আবিব ও জেরুজালেমের কিছু স্থান আঘাতপ্রাপ্ত হয়। এরপর দুদেশ একে অপরের ওপর হামলা চালাতে থাকে, যেখানে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটে। 19 জুন ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক চুক্তি করার জন্য 2 সপ্তাহের সময় দেয়। কিন্তু মাত্র 2 দিন পরেই 21 জুন রাতে প্রায় 125টি মার্কিন বিমান ইরানের আকাশসীমায় প্রবেশ করে। তাদের লক্ষ্য ছিল ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা, ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান। এই স্থাপনাগুলো মাটির অনেক গভীরে অবস্থিত হওয়ায় প্রচলিত বোমা দিয়ে ধ্বংস করা কঠিন ছিল। তাই তাদের ওপর বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়, যা 60 মিটারের বেশি গভীরে প্রবেশ করতে সক্ষম। মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রথম কোনো সংঘাতে এই ধরনের বোমা ব্যবহার করল। এই মিশনে ব্যবহৃত B-2 স্টেলথ বোমার বিমানটি 35 ঘন্টা উড়ে এই হামলা চালায়। ইস্পাহান পরমাণু কেন্দ্রকে লক্ষ্য করে সাবমেরিন থেকে টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। এই হামলার পর ডোনাল্ড ট্রাম্প এটিকে সফল সামরিক অভিযান হিসেবে ঘোষণা করেন এবং দাবি করেন ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 23 জুন ইরান পাল্টা হামলা চালায় কাতারের আল উদেইদ আমেরিকান বিমান ঘাঁটিতে। মধ্যপ্রাচ্যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। ইরান 19টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও মাত্র একটি বিমান ঘাঁটিতে আঘাত হানে। এতে বড় ধরনের ক্ষতি না হলেও মধ্যপ্রাচ্যের আকাশপথে সব ধরনের বিমান চলাচল প্রায় 8 থেকে 10 ঘন্টার জন্য বন্ধ হয়ে যায়। অনেকেই তখন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছিলেন। কিন্তু এর পরের দিনই হঠাৎ করে যুদ্ধ থেমে যায়। ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ যুদ্ধবিরতি ঘোষণা করেন। সবার মনে প্রশ্ন জাগে, কি হচ্ছে? ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন ইরান এই যুদ্ধ চালিয়ে যেতে চায়নি, কিন্তু ইসরায়েল আগে হামলা করায় ইরান তার জনগণকে বোঝাতে চেয়েছিল যে তারা যথাযথ পাল্টা জবাব দিয়েছে। 23 জুনের হামলায় ইরান কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রকে আগাম সতর্ক করেছিল, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বেশিরভাগ বিমান সরিয়ে নিতে পেরেছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল।
ইরানের সর্বোচ্চ নেতা দাবি করেন তাদের পারমাণবিক স্থাপনার তেমন ক্ষতি হয়নি এবং তারা যুদ্ধে জয়ী হয়েছেন। অন্যদিকে ট্রাম্প নিজেকে যুদ্ধ থামানোর নায়ক হিসেবে উপস্থাপন করেন এবং নোবেল পুরস্কারের দাবি করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেকে বিজয়ী দাবি করেন ইসরায়েল ইরানের সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলিদের মধ্যে 70% এই হামলাকে সমর্থন করে। মজার ব্যাপার হলো ইসরায়েলি বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির 3টি মামলা চলছে। গাজা ও লেবানন যুদ্ধের কারণে এই বিচার বারবার বিলম্বিত হচ্ছিল। ইরান আক্রমণের মাত্র 10 দিন আগে 3 জুন নেতানিয়াহুর দুর্নীতির মামলার জেরা শুরু হয়েছিল। ইসরায়েলের চ্যানেল 12-এর এক জরিপ অনুযায়ী 55% ইসরায়েলি মনে করেন যে নেতানিয়াহু গাজা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন শুধু ক্ষমতা ধরে রাখার জন্য। সাবেক আইডিএফ জেনারেল ইসরায়েল জিভো নেতানিয়াহুকে ইচ্ছাকৃতভাবে গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অভিযুক্ত করেছেন যাতে তিনি জেল এড়াতে পারেন। এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, ইরানকে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দুর্নীতির বিচার বিলম্বিত করার জন্য আক্রান্ত হয়েছিল? 26 জুন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল করার নির্দেশ দেন। জবাবে নেতানিয়াহু ট্রাম্পকে ধন্যবাদ জানান। যুদ্ধের সমাপ্তি কে কাকে মানালো? এই 12 দিনের যুদ্ধে জড়িত অন্তত 2টি দেশেরই যুদ্ধ চালিয়ে যাওয়ার আগ্রহ ছিল না। ট্রাম্পের প্রধান উদ্দেশ্য ছিল নিজেকে নায়ক হিসেবে তুলে ধরে নোবেল পুরস্কার জেতা, তাই তিনি নেতানিয়াহুকে যুদ্ধবিরতিতে রাজি করান। কাতার ইরানের সঙ্গে মধ্যস্থতা করে এবং ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে জানায় যে তারা আর হামলা চালাবে না। জবাবে আমেরিকা কোনো ঘাঁটিতে হামলা না করার প্রতিশ্রুতি দেয় এবং ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়। পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ ও আসল কারণ। ট্রাম্প দাবি করেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, কিন্তু পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী হামলার ফলে কেবল 3টি পারমাণবিক স্থাপনার উপরের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বোমা ও ক্ষেপণাস্ত্রগুলো সেন্ট্রিফিউজ এবং উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি। তাদের মতে হামলার আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল এবং এই 12 দিনের যুদ্ধ ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক মাস বিলম্বিত করেছে মাত্র। প্রশ্ন হলো, এই যুদ্ধের পর ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করবে নাকি আরও জোরে সোরে এগোবে? ইরানের দৃষ্টিকোণ থেকে তারা এখন দেখেছে যে পারমাণবিক অস্ত্রের সন্দেহ থাকলে যে কোনো দেশ তাদের আক্রমণ করতে পারে, কিন্তু যদি তাদের সত্যিই পারমাণবিক অস্ত্র থাকে তাহলে কেউ আক্রমণ করার সাহস করবে না। উত্তর কোরিয়া এর প্রকৃষ্ট উদাহরণ। ওয়াশিংটনের আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন মনে করে সামরিক হামলা কেবল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সংকল্পকে আরও শক্তিশালী করবে। যদিও ইরানের আনুষ্ঠানিক দাবি তাদের পারমাণবিক কর্মসূচি বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে। সুপ্রিম লিডার খামেনি 2003 সালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি স্থগিতের ফতোয়া জারি করেছিলেন, যা আনুষ্ঠানিকভাবে এখনও বাতিল হয়নি। মার্চ 2025-এ মার্কিন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গ্যাবার্ড মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিয়েছিলেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, কিন্তু ইসরায়েলের হামলার পর তিনি মত পাল্টে বলেন ইরান সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং কয়েক সপ্তাহের মধ্যেই তা প্রস্তুত হতে পারে। ইরান ইসরায়েল গুপ্তচর যুদ্ধ, তেহরানের পাল্টা আঘাত। ইরান সন্দেহভাজন ইসরায়েল সংযুক্ত নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। 12 দিনের এক ভয়ঙ্কর যুদ্ধের পর এই ধরপাকড় চলছে, যেখানে তেল আবিব ইরানের অভ্যন্তরে বেশ কিছু নিরাপত্তা দুর্বলতার সুযোগ নিয়েছিল বলে অভিযোগ। গোয়েন্দা জালে কঠোর অভিযান। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীরি আল আরাবি আল জাদেদকে জানিয়েছে যে তেহরান দেশের শত্রু নেটওয়ার্কগুলো সম্পর্কে মূল্যবান তথ্য পেয়েছে। তিনি আরও যোগ করে এই গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট, সিদ্ধান্তমূলক এবং দ্রুততার সাথে অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে গুপ্তচর বৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও আদালতের রায় না আসা পর্যন্ত কাউকে গুপ্তচর বলা বা শাস্তি দেওয়া হবে না বলে জানানো হয়েছে, তবে শত্রুদের দ্বারা তাদের শোষণ করার সম্ভাবনার কারণে মামলাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। ইসরায়েলি গুপ্তচরদের কথিত হত্যাকাণ্ডের বিষয়ে জাহাঙ্গীরি মন্তব্য করেছেন, আমি এটি নিশ্চিত করছি না। যুদ্ধ আর গোয়েন্দা তৎপরতার যোগসূত্র। ইরানের সাথে ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধকালে তেল আবিব সত্যি দেশের অভ্যন্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও হামলা চালানোর জন্য তাদের নেটওয়ার্ক ব্যবহার করতে সক্ষম হয়েছিল, যা ইরানও স্বীকার করেছে। এই যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস বা হ্রাস করা এবং শাসন ব্যবস্থা পরিবর্তে উস্কানি দেয়া।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি নেতারা খোলাখুলিভাবে এই লক্ষ্যকে সমর্থন করেন। এভিন কারাগার, এক হামলার রক্তাক্ত স্মৃতি। ইসরায়েল ইরানের কুখ্যাত এভিন কারাগারকেও লক্ষ্যবস্তু করেছিল, যা জাহাঙ্গীরের মতো সমাজকে আতঙ্কিত করতে এবং বিপ্লব, ইসলাম ও ইরানের প্রতি সমর্থন ত্যাগ করতে জনগণকে বাধ্য করতে পরিচালিত হয়েছিল। তিনি জানান, এই হামলায় ৭৯ জন নিহত হয়েছেন, যার মধ্যে সাধারণ বেসামরিক নাগরিক, বন্দীদের আত্মীয় স্বজন, বিচার বিভাগীয় কর্মী, কারা কর্মী এবং এলাকার বাসিন্দারা অন্তর্ভুক্ত। হামলার পর পালিয়ে যাওয়া বন্দীর সংখ্যা খুব বেশি নয় এবং এতে কোনো বিশিষ্ট ব্যক্তির নাম অন্তর্ভুক্ত ছিল না বলেও তিনি জানিয়েছেন। এ হামলায় এতগুলো বেসামরিক মানুষ আর কারাকর্মীর মৃত্যু এটাই প্রমাণ করে যে এটা নিছকই সামরিক হামলা ছিল না, এর পেছনে ছিল মানুষকে আতঙ্কিত করার এক গভীর চক্রান্ত। আইআরজিসির সাফল্য। পৃথকভাবে ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশের ইরানি বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি জানিয়েছে, তাদের গোয়েন্দা শাখা একজন শত্রু ফিল্ড অপারেটিভকে গ্রেফতার করেছে, যে বিদেশে ইরান বিরোধী উপাদানগুলোর সরাসরি নির্দেশনায় সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। আইআরজিসি আরও জানিয়েছে যে এই নেটওয়ার্কের অন্যান্য সদস্যদেরও চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। আকস্মিক আক্রমণের পর থেকে ধারাবাহিক গ্রেফতার। গত জুনে ইসরায়েলের আকস্মিক আক্রমণের পর থেকে, যা ১২ দিনের যুদ্ধের সূত্রপাত করেছিল, ইরান প্রায় প্রতিদিন সন্দেহভাজন গুপ্তচর এবং সহযোগীদের গ্রেপ্তার করে চলেছে। এই ধারাবাহিক ধরপাকড় এটাই ইঙ্গিত দেয় যে ইরানের অভ্যন্তরে ইসরায়েলি নেটওয়ার্ক কতটা বিস্তৃত এবং সক্রিয় ছিল। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় বড় সড়ক ক্ষতি। ট্রাম্পের দাবি কি মিথ্যা? ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার কয়েক সপ্তাহ পর এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলায় একটি গুরুত্বপূর্ণ মার্কিন যোগাযোগ গম্বুজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এটি শুধু একটি ভবনের ক্ষতি নয়, বরং মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে এক নতুন মোড়। হামলা ও প্রতিশোধের পালা। ২৩ জুন কাতারের রাজধানী দোহার কাছে আল উদেইদ বিমান ঘাঁটিতে এই হামলা চালানো হয়। এই হামলা ছিল তেহরানের ৩টি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার প্রতিশোধ। এই হামলার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় এবং ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ১২ দিনের আগ্রাসন শেষ হয়। প্ল্যানেট ল্যাবস পিবিসি এর স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, ২৩ জুন সকালে আল উদেইদ বিমান ঘাঁটিতে একটি জিওডেসিক ডোম অক্ষত ছিল হামলার মাত্র কয়েক ঘন্টা আগে। এই $১৫ মিলিয়ন অত্যাধুনিক এন্টারপ্রাইজ টার্মিনাল ২০১৬ সালে স্থাপন করা হয়েছিল, যা ঘাঁটির নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত হতো। কিন্তু ২৫ জুনের পরের ছবিগুলোতে সেই গম্বুজটি আর দেখা যাচ্ছে না। তার জায়গায় শুধু ধ্বংসাবশেষ। কাছাকাছি একটি কাঠামোরও ক্ষতি হয়েছে, যদিও ঘাঁটির বাকি অংশ অক্ষত রয়েছে। কি দিয়ে হামলা? রহস্যের গন্ধ। অ্যাসোসিয়েটেড প্রেসের স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ অনুযায়ী, যদিও কোনো টুকরো বা অন্য কোনো বস্তু গম্বুজটিতে আঘাত করতে পারে, তবে ধ্বংসের ধরন ইঙ্গিত দেয় যে ইরানি আক্রমণ সম্ভবত ড্রোন বা বোমা বহনকারী ছোট বিমান দ্বারা পরিচালিত হয়েছে, কারণ কাছাকাছি কাঠামোর দৃশ্যমান ক্ষতি খুবই সামান্য। এটি এক বড় টুইস্ট। যদি ড্রোন দিয়ে এত বড় ক্ষতি করা যায়, তবে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে ভাবতে হবে। ট্রাম্পের দুর্বল প্রতিক্রিয়া এবং বাস্তবতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের এই আক্রমণকে খুব দুর্বল প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছিলেন। তিনি দাবি করেন, তেহরান ১৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও তার মধ্যে ১৩টি আটকানো হয়েছে এবং একটি ইচ্ছাকৃতভাবে বাধা ছাড়াই যেতে দেওয়া হয়েছিল, কারণ সেটি অহুমকিপূর্ণ দিকে যাচ্ছিল। এমনকি তিনি ইরানকে ধন্যবাদও জানিয়েছিলেন আগে ভাগে জানানোর জন্য, যার ফলে কোনো প্রাণহানি হয়নি বলে তার দাবি। কিন্তু ট্রাম্পের এই দাবি বাস্তবতার সঙ্গে কতটা মেলে তা নিয়ে প্রশ্ন উঠছে। ইরানের পক্ষ থেকে নিশ্চিতকরণ। এদিকে এপির বিশ্লেষণকে সমর্থন করে ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী খামেনির একজন উপদেষ্টা আহমদ আল মোলহোদা দাবি করেছেন যে এই আক্রমণে ঘাঁটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি আরও বলেন, ঘাঁটির সমস্ত সরঞ্জাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এবং এখন মার্কিন কমান্ড স্ট্রিম এবং আল উদেইদ ঘাঁটি থেকে তার অন্যান্য সামরিক ঘাঁটির সাথে সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়েছে। আল মোলহোদার এই দাবি যদি সত্য হয়, তাহলে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সামরিক এবং কৌশলগত পরাজয়।
ট্রাম্পের দুর্বল প্রতিক্রিয়া দাবি কি তাহলে সম্পূর্ণ মিথ্যে ছিল? স্যাটেলাইট ছবি এবং ইরানের কর্মকর্তার দাবি মিলে গেলে এটি শুধু একটি ডোম ধ্বংসের ঘটনা নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলবে। ইরানের প্রতি ইসরায়েলের নতুন হুঁশিয়ারি, যুদ্ধবিরতির আড়ালে কি চলছে? যুদ্ধবিরতি মানেই কি সব শান্ত? ইসরায়েল আর ইরানের ক্ষেত্রে কিন্তু এমনটা মনে হচ্ছে না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক মারাত্মক হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষত করার চেষ্টা করেন তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইস্পাহান যে কোনো জায়গায় আপনাদের কাছে পৌঁছে যাবে। আমাদের যদি ফিরতে বাধ্য করা হয় তাহলে আরও শক্তি নিয়ে ফিরব। ইরান ও ইসরায়েলের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে। প্রশ্ন হলো, এই যুদ্ধবিরতির আড়ালে আসলে কি খেলা চলছে? হামলা নেপথ্যের কারণ পরমাণু অস্ত্র নাকি অন্য কিছু? গত 13ই জুন ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালায়। এরপর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছিল। এর মধ্যে 21 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে আগুন আরও বাড়িয়ে দেয়। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 24 জুন যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ইসরায়েল। কিন্তু এই যুদ্ধবিরতি যে কেবল একটি সাময়িক বিরতি তা কাটজের কথায় স্পষ্ট। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাথা ব্যথা মূলত ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে। ইরান বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হচ্ছে, কিন্তু ওয়াশিংটন ও তেল আবিবের অভিযোগ তেহরান আসলে পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোচ্ছে। ট্রাম্প আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন, ইরান যদি আবার পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোয় তাহলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাবে। সমৃদ্ধ ইউরেনিয়াম এবং নতুন আশঙ্কার জন্ম। ইসরায়েল কাটজের এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদন অনুযায়ী গত মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পরেও ইরানের কাছে কিছু সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গেছে বলে ইসরায়েল মনে করছে। তাদের আশঙ্কা, এসব ইউরেনিয়াম পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি, 21 জুনের হামলায় ইরানের 3টি পরমাণু স্থাপনা ফোর্দো, ইস্পাহান ও নাতানজ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্লেন জোর দিয়ে বলেছেন, তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে 1 থেকে 2 বছর পেছনে ঠেলে দিয়েছেন, কিন্তু ইসরায়েলের হিসাব ভিন্ন। তাদের মতে, হামলায় ইরানের পরমাণু কেন্দ্রে থাকা 18,000 সেন্ট্রিফিউজের বেশিরভাগই ধ্বংস হলেও 60% মাত্রায় সমৃদ্ধ সব ইউরেনিয়াম নষ্ট হয়নি। এর মানে হলো কিছু ইউরেনিয়াম এখনও ইরানি বিজ্ঞানীরা ব্যবহার করতে পারবেন। ইসরায়েলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, কেউ যদি সেই ইউরেনিয়াম সংগ্রহের চেষ্টা করে তবে ইসরায়েল আবার হামলা চালাবে। ইসরায়েলের ওই কর্মকর্তা আরও একটি বিস্ফোরক তথ্য দিয়েছেন। তাদের বিশ্বাস, 10 মাস আগে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর ইরান জোরে সোরে পরমাণু বোমা বানানোর চেষ্টা চালাচ্ছে। এই সংক্রান্ত প্রমাণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আলোচনা হয়েছে। এরপরই গত 13ই জুন ইরানের ওপর হামলা চালানোর পরিকল্পনাকে এগিয়ে নেয় ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর সঙ্গে ইরানের সম্পর্ক খারাপ হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংস্থাটিকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছে। তিনি বলেছেন, ইরানের পরমাণু প্রকল্পগুলো নিয়ে IAEA কাজ করতে চাইলে তাদের দ্বিমুখী নীতি ত্যাগ করতে হবে। দুর্ভেদ্য ইসরায়েলের বর্মে ফাটল, অভ্যন্তরীণ অনুপ্রবেশে কি দায়ী? গত 13ই জুন ইরান ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার তীব্রতা যখন আকাশ ছুঁয়েছে, তখনই বিশ্বের সামনে উন্মোচিত হলো এক বিস্ফোরক তথ্য। ইসরায়েলের তথাকথিত দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে আসলে কতটা ভঙ্গুর তা প্রমাণ করে দিল একটি চাঞ্চল্যকর ভিডিও। দ্য সন্স অফ রুহুল্লাহ নামের এক সংগঠনের প্রকাশিত ভিডিওটি ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং প্রশ্ন তুলেছে, ইসরায়েলের গর্ব আয়রন ডোম কি তাহলে ভেতর থেকেই দুর্বল হয়ে গেছে? 17ই জুন ভোরে ইসরায়েলে যখন ইরানের 10ম দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছিল, তখনই ঘটে সেই অবিশ্বাস্য ঘটনা। তেল আবিবের মধ্যাঞ্চলে ইসরায়েলেরই একটি আত্মঘাতী ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
প্রথম দিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো একে ক্ষেপণাস্ত্রের পথ বিশ্লেষণ সংক্রান্ত উপাত্তে ভুল বা সংকেতে বিঘ্ন ঘটা বলে চালিয়ে দিচ্ছিল, কিন্তু দ্য সন্স অফ রুহুল্লাহ এর ভিডিওটি প্রকাশের পর সব হিসেব বদলে গেল। ভিডিওতে দেখা যায় ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ কক্ষের ভেতরকার দৃশ্য। স্ক্রিনগুলোতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার নির্ধারিত লক্ষ্যপথ বদলে যেতে দেখা যাচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর দাবিটি করে দ্য সন্স অফ রুহুল্লাহর সদস্যরা। তারা ভিডিওতে সরাসরি বলেছেন, আমরা হামলার সময় নিয়ন্ত্রণ কক্ষে ছিলাম, ভেতর থেকেই ওই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করেছি। ওই আত্মঘাতী হামলাটি কোনো ভুল ছিল না, এটা আমাদের নেওয়া সিদ্ধান্ত ছিল। স্বাধীন বিশ্লেষকরা ভিডিওটির সত্যতা যাচাই করেছেন এবং এর ইন্টারফেসের নকশা, সরাসরি সম্প্রচারের ফুটেজ এবং কমান্ড লাইন ইসরায়েলের আসল প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে মিলে যাওয়ার কথা জানিয়েছেন। যদি এটি সত্যি হয় তাহলে এটি হবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত সামরিক স্থাপনায় এক বড় ধরনের অনুপ্রবেশের ঘটনা। আর এই অনুপ্রবেশের নায়ক হিসেবে পর্দার আড়ালে থেকে কাজ করেছে ইরান সমর্থিত শক্তি। এই ঘটনা শুধু এককভাবে একটি ভুল ছিল না, বরং বিশ্লেষকরা এখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পূর্ববর্তী ব্যর্থতার ঘটনাগুলো নতুন করে খতিয়ে দেখছেন। 2023 সালের মে মাসে গাজা থেকে ছোড়া 40টিরও বেশি রকেট ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ঢুকে পড়েছিল। এমনকি একটি ইসরায়েলের নিজেরই একটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তাদের এক বেসামরিক এলাকায় পড়েছিল, যেটিকে তখন নিশানা নির্ধারণে ভুল বলা হয়েছিল। এর 1 মাস পর 2023 সালের জুনে ইসরায়েলের অ্যারো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভুল করে নিজেদেরই একটি নজরদারি ড্রোনকে গুলি করে গোলান মালভূমিতে ফেলে দিয়েছিল। তখন বলা হয়েছিল বন্ধু নাকি শত্রুর জিনিস তা শনাক্তের ক্ষেত্রে বিভ্রান্তি হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এসব ঘটনা হয়তো ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে দীর্ঘদিনের অনুপ্রবেশ বা অন্তর্ঘাতের চিত্রকেই ফুটিয়ে তুলছে। তারা এখন মনে করছেন একসময় যে আয়রন ডোম ইসরায়েলিদের গর্বের প্রতীক ছিল, সেটিকে আসলে অনেক আগেই ভেতর থেকেই দুর্বল করে ফেলা হয়েছে। এই খবর ইসরায়েলিদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। তাদের আশঙ্কা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে তাদের নিজেদের মানুষের বিরুদ্ধেই ব্যবহার করা হতে পারে। এই অনুপ্রবেশের পেছনে কে বা কারা ছিল, কতদিন ধরে এই প্রতিরক্ষা ব্যবস্থাটি দুর্বল অবস্থায় আছে এবং এমন ঘটনা কি আবারও ঘটতে পারে, এই প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান নীরবে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত দুর্গে আঘাত হেনেছে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। একসময় যে আয়রন ডোম ইসরায়েলিদের অবিচল ভরসার প্রতীক ছিল, এখন পর্যবেক্ষকদের অনেকেই আর সেটিকে সেই চোখে দেখছেন না। যুদ্ধবিরতির আড়ালে চীনের ক্ষেপণাস্ত্র পেল ইরান। রহস্যময় চুক্তি ও ক্ষমতার খেলা। ইসরায়েলের সঙ্গে 12 দিনের ভয়ঙ্কর সংঘাতের রেশ কাটতে না কাটতেই এক চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। যুদ্ধবিরতির ঠিক পরপরই চীনের কাছ থেকে অত্যাধুনিক ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র SAM হাতে পেয়েছে ইরান। এ যেন আগুনের পরশমণি। কিন্তু কেন এই মুহূর্তে? ইসরায়েলের হামলায় নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো তেহরান খুব ভালোভাবেই টের পেয়েছে, আর তাই এখন তারা নিজেদের অস্ত্র ভাণ্ডারকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগী। ঘটনাটা আরও রহস্যময় হয়ে ওঠে যখন একজন আরব গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, গত 24 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পরেই এই চীনা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পৌঁছেছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আরব কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররাও ইরানের এই সামরিক প্রস্তুতির বিষয়ে ওয়াকিবহাল ছিল। এমনকি হোয়াইট হাউসকেও নাকি ইরানের এই অগ্রগতি সম্পর্কে জানানো হয়েছে। তবে ঠিক কতগুলো ক্ষেপণাস্ত্র ইরান পেয়েছে তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সবাই। রহস্য আরও দানা বাঁধে যখন একজন কর্মকর্তা ফাঁস করেন ইরান নাকি তেলের বিনিময়ে এই ক্ষেপণাস্ত্রগুলো কিনেছে। এই লেনদেন যে শুধু সাধারণ ব্যবসা নয়, তার প্রমাণ পাওয়া যায় চীনের সঙ্গে ইরানের গভীর সম্পর্ক থেকে। মার্কিন জ্বালানি তথ্য সংস্থার মে মাসের প্রতিবেদন বলছে, ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল ও কনডেনসেট চীনে রপ্তানি হয়।
এমনকি যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন গত কয়েক বছর ধরে রেকর্ড পরিমাণ ইরানি তেল আমদানি করে চলেছে। নিষেধাজ্ঞা এড়াতে চীন মালয়েশিয়ার মতো দেশগুলোকে ট্রান্সশিপমেন্ট কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। এ যেন এক চোর পুলিশ খেলা, যেখানে চীন ও ইরান মিলে যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিচ্ছে। দ্বিতীয় আরব কর্মকর্তা বলেছেন, নিষেধাজ্ঞা এড়াতে নানা সৃষ্টিশীল উপায়ে ইরান বাণিজ্য করে থাকে। বোঝাই যাচ্ছে নিষেধাজ্ঞা তাদের আটকানোর বদলে আরও সৃজনশীল করে তুলেছে। এই ক্ষেপণাস্ত্রের চালান বেইজিং ও তেহরানের মধ্যে সম্পর্কের গভীরতাকে স্পষ্ট করে। এই সময়ে এমন এক চালানের আগমন আরও তাৎপর্যপূর্ণ, যখন পশ্চিমারা মনে করছিল যে ইসরায়েলের নজিরবিহীন হামলার সময় চীন ও রাশিয়া ইরান থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছে। তাহলে কি এই গোপন চুক্তি পশ্চিমের ধারণাকে ভুল প্রমাণ করছে? ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ইরানের সঙ্গে চীনের সামরিক সম্পর্ক নতুন নয়। 1980-এর দশকের শেষের দিকে ইরাকের সঙ্গে যুদ্ধের সময় ইরান উত্তর কোরিয়ার মাধ্যমে চীনের HY-2 সিল্কওয়ার্ম ক্রুজ ক্ষেপণাস্ত্র পেয়েছিল। সেই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান কুয়েতের ওপর হামলা চালায় এবং ট্যাঙ্কার যুদ্ধের সময় একটি মার্কিন পতাকাবাহী তেল ট্যাঙ্কারকে নিশানা করে। 2010 সালে এক রিপোর্টে দাবি করা হয়, ইরান চীনের কাছ থেকে HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে। 2010 সালে এক রিপোর্টে দাবি করা হয়, ইরান চীনের কাছ থেকে HQ-9 বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পেয়েছে। বর্তমানে ইরান রাশিয়ার তৈরি S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, যা বিমান, ড্রোন এমনকি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। এছাড়াও তাদের কাছে চীনের পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিজস্ব তৈরি খোর্দাত সিরিজ ও বাভার 373 এর মতো প্রতিরক্ষা ব্যবস্থা আছে। চীন ইতোমধ্যে পাকিস্তান ও মিশরের মতো দেশের কাছে তাদের HQ-9 ও HQ-16 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে। তাহলে কি ইরানও চীনের কাছ থেকে এই অত্যাধুনিক ব্যবস্থাগুলোই পেয়েছে? যদি তাই হয়, তবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। ইসরায়েল যুদ্ধ চাইছে আর ইরান আছে পূর্ণ প্রস্তুতিতে। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে, যেখানে বলা হয়েছে ইসরায়েলি সরকার যুদ্ধের দিকে এগোচ্ছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাতে সায় দিচ্ছে। ইসরায়েলের যুদ্ধাভিলাষ ও ট্রাম্পের মদত। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, ইরান মনে করছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের আসন্ন বৈঠক 12 দিনের যুদ্ধের আগে তাদের পরামর্শের থেকে আলাদা হবে না। ইসরায়েলি সরকার যুদ্ধ চায় এবং আমরা সন্দেহ করি যে ট্রাম্প এর বিরোধিতা করবেন। আমরাও সম্পূর্ণ প্রস্তুতিতে আছি, সূত্রটি স্পষ্ট জানিয়েছে। তাদের মতে এই সমস্ত বৈঠক নিছকই প্রতারণামূলক, কারণ সবকিছু নাকি আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। কূটনীতি নয়, হামলার পর আলোচনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আলোচনার প্রস্তাব প্রসঙ্গে সূত্রটি আরও বিস্ফোরক মন্তব্য করেছে। তারা বলেছে, যদি ট্রাম্প বিশ্বাস করেন যে আমাদের পারমাণবিক কর্মসূচিতে সামরিক হামলার পর আমরা তাদের সাথে একটি কূটনৈতিক চুক্তিতে বিশ্বাস করব, তাহলে তিনি একজন ভালো চুক্তিকারী নন। অর্থাৎ ইরান স্পষ্ট করে দিয়েছে যে সামরিক হামলার পর আলোচনার প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য নয়। যদি না কিছু পরিবর্তন না হয়, তবে আমরা বিপরীত লক্ষণ দেখতে পাই, সূত্রটি জোর দিয়ে বলেছে। তাদের মতে যুদ্ধকালীন পরিবেশে শান্তির কোনো স্থান থাকে না। এই পর্যায় থেকে বেরিয়ে আসার পরেই আমরা শান্তির কথা ভাবতে পারি। ইসরায়েলের আগ্রাসন ও মার্কিন যুক্তরাষ্ট্রের যোগ। গত 13 জুন ভোরে ইসরায়েল ইরানের মাটিতে বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয়। এরপর 9 দিন ধরে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে যায় ইরান। 22 জুন ভোরে মার্কিন ভারী বোমারু বিমানগুলো 3টি ইরানি পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে এবং সংঘর্ষে প্রবেশ করে। পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্য অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। মার্কিন কর্তৃপক্ষের মতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। এরপর 24 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইসরায়েল এবং ইরান সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এই যুদ্ধবিরতি কি আসলেই স্থায়ী হবে?
প্রেস টিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েল যুদ্ধ চাইছে, তবে ইরানও চুপচাপ বসেনি। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর একজন উপদেষ্টা বলেছেন, ইরানের এখনও 2 বছর ধরে প্রতিদিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা রয়েছে। তিনি বলেন, বর্তমানে আমাদের গুদাম, ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সুযোগ সুবিধা এত বিশাল যে আমরা এখনও আমাদের বেশিরভাগ প্রতিরক্ষা ক্ষমতা এবং কার্যকর ক্ষেপণাস্ত্র প্রদর্শন করতে পারিনি। IRGC উপদেষ্টার ভাষ্য, ইসরায়েল এবং আমেরিকার সাথে যুদ্ধের ক্ষেত্রে আমরা যদি 2 বছর ধরে প্রতিদিন তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারি, তবুও আমাদের স্থাপনাগুলো খালি হবে না। এক ক্লিকেই সর্বনাশ। ইরান যেভাবে ইসরায়েলিদের জালে ফাঁসালো, একটা বেনামি মেসেজ, একটা টেলিগ্রাম লিঙ্ক আর লোভনীয় অর্থের হাতছানি, এভাবেই ইরান ইসরায়েলের মাটিতে তাদের গুপ্তচর বৃত্তির জাল বিছিয়েছিল। আপাত দৃষ্টিতে নিরীহ ছোট ছোট কাজ দিয়ে শুরু, যা শেষ পর্যন্ত ইসরায়েলের জন্য বিশাল এক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আসল চমকটা লুকিয়ে ছিল অন্য কোথাও। 2024 সালের এপ্রিলে ইসরায়েলে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলার পর 30 জনেরও বেশি ইসরায়েলিকে ইরানি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয়। এদের বেশিরভাগেরই গল্পটা প্রায় একই রকম। অজানা নম্বর থেকে আসা একটা মেসেজ, যেখানে সামান্য তথ্যের জন্য বা ছোটখাটো কাজের জন্য মোটা অঙ্কের টাকার প্রস্তাব। প্রথম দিকে কাজগুলো ছিল সহজ, যেমন কোনো পার্কের নির্দিষ্ট স্থানে কালো ব্যাগ পুঁতে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করা। এর জন্য মিলত প্রায় $1000 মার্কিন। এরপর যখন লোভের পাল্লা ভারী হতে শুরু করলো, তখন এলো আরও বিপজ্জনক কাজের প্রস্তাব। আদালতের নথি থেকে জানা যায়, গত 1 বছর ধরে ইরানের এই গুপ্তচর বৃত্তির চেষ্টা খুব একটা ফলপ্রসূ হয়নি। তারা ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যা করার যে আকাঙ্ক্ষা করেছিল তা পূরণ করতে পারেনি। তবে তাদের কৌশল ছিল মারাত্মক কার্যকর। এত বেশি ইসরায়েলি সাধারণ অভিযান চালাতে রাজি ছিল যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলির তথ্য সংগ্রহের জন্য গুপ্তচর বৃত্তি অভিযান সফল হতে পারত, যা পরবর্তীতে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হতো। যোগাযোগের পদ্ধতি ছিল বেশ সহজবোধ্য। একটি টেক্সট মেসেজ, যার প্রেরক নিজেকে সংবাদ সংস্থা হিসেবে পরিচয় দিত। মেসেজে প্রায়শই যুদ্ধ সম্পর্কিত তথ্য চাওয়া হতো এবং বলা হতো, আমরা তা কিনতে প্রস্তুত। অন্য একটি মেসেজে আরও সরাসরি বলা হয়েছিল, একটি স্বাধীন জেরুজালেম মুসলমানদের একত্রিত করে, যুদ্ধ সম্পর্কে আমাদের তথ্য পাঠান। এরপরই আসতো টেলিগ্রাম অ্যাপের একটি লিঙ্ক, যেখানে নতুন করে কথোপকথন শুরু হতো। মজার বিষয় হলো, এই কথোপকথনে ইসরায়েলি নাম ব্যবহার করা হতো এবং সহজ কাজের বিনিময়ে অর্থের প্রস্তাব দেওয়া হতো। যদি কেউ আগ্রহ দেখাতো, তাহলে তাদের পেপ্যাল বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা নেওয়ার জন্য একটি অ্যাপ সেট আপ করার পরামর্শ দেওয়া হতো। 29 সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়া এক সন্দেহভাজনের ঘটনা ছিল চমকপ্রদ। তাকে একটি পার্কে গিয়ে একটি কালো ব্যাগ পুঁতে রাখা হয়েছে কিনা তা পরীক্ষা করতে বলা হয়েছিল। ব্যাগটি ছিল না, কিন্তু নিয়োগকারী একটি ভিডিও পাঠিয়ে তা প্রমাণ করেছিল এবং তাকে $1000 মার্কিন দেওয়া হয়েছিল। এরপর তাকে লিফলেট বিতরণ, পোস্টার লাগানো বা গ্রাফিতি স্প্রে করার মতো কাজ দেওয়া হয়েছিল, যার বেশিরভাগই ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অবমাননাকর স্লোগান। এরপর এলো আরও সংবেদনশীল কাজ, ছবি তোলা। আজারবাইজান বংশোদ্ভূত এক ইসরায়েলিকে দেশের বিভিন্ন স্পর্শকাতর স্থাপনার ছবি তোলার জন্য ভাড়া করা হয়েছিল। এমনকি এই কাজকে সে পারিবারিক ব্যবসায় পরিণত করেছিল। সে তার আত্মীয়দের হাইফা বন্দরের সুবিধাগুলোর ছবি তুলতে সাহায্য করেছিল, যা পরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। 72 বছর বয়সী মরতে চাই মতি মামান এর ঘটনাটি ছিল আরও নাটকীয়। তার অর্থের প্রয়োজন ছিল এবং তুরস্কের 2 ব্যবসায়ী ভাইয়ের মাধ্যমে তার পরিচয় হয় এডি নামের এক ইরানি ব্যবসায়ীর সাথে। এডি শুকনো ফল এবং মশলা আমদানি করত। মামানকে সাইপ্রাস হয়ে সামান্দাগে উড়ে যেতে বলা হয়। এরপর তাকে তুরস্কের ইউকসেকোভা শহরে নিয়ে যাওয়া হয়, যেখানে সে একটি হোটেলে ছিল। এডি মামানকে জানায় যে ইসরায়েলিদের ইরানে পাচার করার একটি উপায় আছে। মামান রাজি হয় এবং একটি ট্রাকে লুকিয়ে ইরানে প্রবেশ করে। সেখানে এডি এবং একজন দ্বিতীয় ইরানি কর্মকর্তা মামানের সাথে একটি বিলাসবহুল হোটেলে দেখা করে এবং 3টি কাজের জন্য তাকে $1000 প্রস্তাব দেয়।
ইসরায়েলের নির্দিষ্ট স্থানে টাকা বা বন্দুক রেখে আসা, জনাকীর্ণ স্থানের ছবি তোলা এবং অন্যান্য এজেন্টদের হুমকি দেয়া, যারা শত্রুতাপূর্ণ মিশন পরিচালনার জন্য ইরান থেকে তহবিল পেয়েছিল কিন্তু আসলে তাদের মিশন সম্পাদন করেনি। ইরানের সঙ্গে ইসরায়েলের মাত্র 12 দিনের সংখ্যা, কিন্তু এই সময়টাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্রের মজুদ মারাত্মকভাবে কমে গেছে। আমেরিকান গণমাধ্যম আর প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে বাঁচাতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় $1.5 বিলিয়ন মূল্যের ক্ষেপণাস্ত্র ধোঁয়ায় মিশে গেছে। নিউজউইক ম্যাগাজিন সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আমেরিকা তার উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ ইসরায়েলের সুরক্ষায় ব্যবহার করেছে, কিন্তু এর ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের নিজেদের কৌশলগত মজুদের ওপর এর মারাত্মক প্রভাব পড়েছে। লকহিড মার্টিন নামের এক অস্ত্র প্রস্তুতকারক সংস্থা এই থার্ড ক্ষেপণাস্ত্র তৈরি করে। এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ইরান ও ইয়েমেন থেকে আসা মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম। এই ব্যবস্থা পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে বা বাইরে উভয় স্থানেই স্বল্প, মধ্যম ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করতে পারে। থার্ড হিট টু কিল পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ এটি কোনো বিস্ফোরক ওয়ারহেড ছাড়াই কেবল গতিশক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে। এটি 150 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং 150 থেকে 200 কিলোমিটার পাল্লার মধ্যে ক্ষেপণাস্ত্র আটকাতে পারে। 8টি ব্যাটারি, প্রায় 400 ক্ষেপণাস্ত্র। মার্কিন সামরিক বাহিনী 8টি থার্ড ব্যাটারি পরিচালনা করে, যেখানে মোট প্রায় 350 থেকে 400টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র থাকে। 8ম ব্যাটারিটি 20 জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের সময় সক্রিয় করা হয়েছিল এবং এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম। 2025 সালের জুনে ইরানের সাথে সংঘর্ষের সময় এই মার্কিন পরিচালিত সিস্টেমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও তাদের সঠিক অবস্থান গোপন রাখা হয়েছে। প্রতিটি থার্ড ব্যাটারিতে সাধারণত 6টি ট্রাক মাউন্টেড লঞ্চার থাকে, যার প্রতিটিতে 8টি ইন্টারসেপ্টর মিসাইল থাকে, অর্থাৎ একটি ব্যাটারিতে মোট 48টি ইন্টারসেপ্টর থাকে। বিশ্বের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হওয়া সত্ত্বেও ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে থার্ড এর কার্যকারিতা মিশ্র ছিল। কিছু বাধা সফল হলেও গুরুত্বপূর্ণ ব্যর্থতাও ঘটেছে। 2025 সালের মার্চ মাসের শেষ পর্যন্ত 6টি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র সফলভাবে আটকানোর খবর পাওয়া গেছে, কিন্তু 4 ও 9 মে থার্ড বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আসা ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়। থার্ড ও অ্যারো উভয় সিস্টেমের কার্যকারিতা নিয়ে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করলেও ইয়েমেন প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে বেনগুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেই চলেছে। চলমান হুমকি এবং দুর্বলতার কারণে প্রায় সব আন্তর্জাতিক বিমান সংস্থা ইসরায়েলের ফ্লাইট স্থগিত করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যর্থতা। ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের সময় থার্ড এর কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে খারাপ হয়। এর মূল কারণ ছিল এর কম বাধাদান হার এবং মার্কিন ও ইসরায়েলি ইন্টারসেপ্টর মজুদের দ্রুত হ্রাস। আগ্রাসনের আগে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে প্রায় 100টি থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছিল, কিন্তু ইরান প্রতিশোধমূলক অভিযানে 370 থেকে 500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা থার্ডের উপলব্ধ ক্ষমতার চেয়ে অনেক বেশি ছিল। যুদ্ধের প্রথম দিকে ইরান ইচ্ছাকৃতভাবে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শেষ করার জন্য পুরনো তরল জ্বালানিযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইসরায়েলের ইন্টারসেপ্টর সরবরাহ যখন উল্লেখযোগ্যভাবে কমে যায়, তখনই তারা আরও উন্নত ও কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। জর্ডানের আলোকচিত্রী জায়েদ এম আল আব্বাসির একটি ওপেন সোর্স বিশ্লেষণ অনুমান করেছে,
যে ইসরায়েল 20টিরও বেশি ইরানি ক্ষেপণাস্ত্র ব্যারেজের মধ্যে মাত্র একটিতে 39টি থার্ড, 34টি অ্যারো 3 এবং 9টি অ্যারো 2 ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। ইন্টারসেপ্টর ব্যবহারের এত উচ্চ হারের কারণে বিশ্লেষকরা মনে করেন যে সংঘাতের প্রথম 4 থেকে 5 দিনের মধ্যে থার্ড ব্যাটারিগুলো সম্ভবত তাদের ক্ষেপণাস্ত্র সরবরাহ শেষ করে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে প্রায় 200টি আমেরিকান এবং ইসরায়েলি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, যার আনুমানিক ব্যয় 5 বিলিয়ন শেকেল, প্রায় $1.5 বিলিয়ন।